হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 3 অ্যাক্টিভিটি বেস কস্টিং অ্যান্ড অ্যাক্টিভিটি বেস ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টারে আজকে আমাদের ফার্স্ট লেকচার। কার্যভিত্তিক উৎপাদন ব্যয় এবং কার্যভিত্তিক ব্যবস্থাপনা এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস ঠিক করে দিয়েছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। এর মধ্যে প্রথম ফরম্যাটটা হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট পুল অ্যান্ড অ্যাক্টিভিটি মেজার, আর 2 নাম্বার ফরম্যাটটা হচ্ছে ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম অ্যান্ড এবিসি কস্টিং সিস্টেম। এই 2 নাম্বার ফরম্যাটটা হচ্ছে তোমরা এখনও পর্যন্ত ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার পর্যন্ত কোনো ইয়ারে এই 2 নাম্বার ফরম্যাটটা তোমরা করো নাই। এই ফরম্যাটটা সম্পূর্ণ হচ্ছে নতুন, মূলত এই চ্যাপ্টারটাই হচ্ছে নতুন। তো এই চ্যাপ্টার যেহেতু নতুন, আমরা এই চ্যাপ্টারগুলি যেহেতু এর আগে করি না, আমরা এগুলো আস্তে আস্তে আগাবো, কোনো টেনশন করার দরকার নাই। এখানে দুইটা ফরম্যাটের মধ্যে প্রথম ফরম্যাটের অঙ্কটা হচ্ছে পার্ট বি এর জন্য, আর 2 নম্বর ফরম্যাটটা হচ্ছে পার্ট সি এর জন্য। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সাল থেকে 2016 সাল 22 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে এই চ্যাপ্টার 3 নাম্বার থেকে 2015 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 2016 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 17 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 22 সালে পার্ট বি পার্ট সিতে একটা। তোমরা পরীক্ষা দিবে 2023 সালে। 2023 সালে ইনশাআল্লাহ এখান থেকে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন পাওয়াই। তার মানে মূলত এই চ্যাপ্টারটা আমাদের কত মার্কে টার্গেট করে আমরা শুরু করব? 14 মার্কে টার্গেট করে শুরু করব। তো আশা করি অ্যানালাইসিসটা দেখে আপনি বুঝতে পারছেন যে চ্যাপ্টারটা কতটুকু ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের প্রথম যে ফরম্যাটটা, এই ফরম্যাট নিয়ে আজকে আমরা বেসিক আলোচনা করব। তো ফরম্যাট 1-এ অ্যাক্টিভিটি কস্ট পুল অ্যান্ড অ্যাক্টিভিটি মেজার। এক্ষেত্রে আমাদের বেসিক ডিসকাশনের মধ্যে আমাদের 3টা আইটেম আছে, যে 3টা আইটেম আমাদের জানতে হবে, এরপর আমরা অঙ্ক শুরু করব। তো শুরুতেই অ্যাক্টিভিটি কি? অ্যাক্টিভিটি হলো কোনো ইভেন্ট বা ঘটনা যা ওভারহেড রিসোর্স ভোগ করে। অ্যাক্টিভিটি মানে কার্য এক কথায়। এরপরে 2 নাম্বারটা আছে অ্যাক্টিভিটি কস্ট পুল। অ্যাক্টিভিটি কস্ট পুল হলো প্রতিটি অ্যাক্টিভিটির জন্য গঠিত খরচসমূহকে জড়ো করা বা অ্যাকুমুলেট করা, অর্থাৎ একটা আইটেমের আন্ডারে কতগুলো খরচ আছে এই সবগুলোকে ওই একটা আইটেমের মধ্যে আনাকে বলা হয় অ্যাক্টিভিটি কস্ট পুল। এই অ্যাক্টিভিটি কস্ট পুলটা আমরা নিচে একটা ছকের মাধ্যমে দেখাবো। আর এটা আছে অ্যাক্টিভিটি মেজার। অ্যাক্টিভিটি মেজার মানে কি? অ্যাক্টিভিটি মেজার হলো অ্যাক্টিভিটি বেস কস্টিং সিস্টেমের পরোক্ষ খরচ যা ওভারহেড বন্টনের কি ভিত্তি, অর্থাৎ এর উপর বেস করে আমরা অ্যাক্টিভিটি পুলগুলো আমরা কি করব? কম্বাইন করব। এখন তোমাদের ফরম্যাট 1-এ আমরা শিখব হচ্ছে 2টা জিনিস, এক অ্যাক্টিভিটি কস্ট পুল এবং অ্যাক্টিভিটি মেজার। অ্যাক্টিভিটি মেজার আরেকটা নাম হচ্ছে কস্ট ড্রাইভার। এর একটা তালিকা আমরা এখানে দিছি, যে এখানে লেখা আছে অ্যাক্টিভিটি মেজার বা কস্ট ড্রাইভার, আরেকটা কি অ্যাক্টিভিটি কস্ট পুল। অর্থাৎ প্রথমটা কস্ট ড্রাইভার, অর্থাৎ নাম্বার অফ ডিজাইন। এই নাম্বার অফ ডিজাইনের আন্ডারে আমাদের অ্যাক্টিভিটি কস্ট পুলগুলি কি? নাম্বার অফ ডিজাইনের আন্ডারে শুধুমাত্র যাবে হচ্ছে প্রোডাকশন ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইন। কস্ট ড্রাইভার 2 নাম্বারটা বা অ্যাক্টিভিটি মেজারের 2 নাম্বারটা হচ্ছে নাম্বার অফ কাস্টমার। এই নাম্বার অফ কাস্টমার এই আইটেমের আন্ডারে যাবে কাস্টমার সার্ভিস। নাম্বার অফ মেশিন বা মেশিন আওয়ার এর আন্ডারে যাবে হচ্ছে মেশিন মেনটেনেন্স। ইন্সপেকশন আওয়ার, এই ইন্সপেকশন আওয়ারের আন্ডারে যাবে হচ্ছে ইন্সপেকশন। নাম্বার অফ প্রোডাক্ট বা প্রোডাক্ট লেভেল এর আন্ডারে যাবে অনেকগুলি, এখানে এক কথায় যাবে হচ্ছে প্রোডাকশন রিলেটেড যেগুলো আছে, যেমন মডিফাইং মডেল, ইন্সপেকশন প্রোডাকশন, শুধু ইন্সপেকশন কিন্তু ইন্সপেকশন আওয়ারে, আর ইন্সপেক্টিং প্রোডাক্টিভ কিন্তু নাম্বার অফ প্রোডাক্টের উপরে, অর্থাৎ প্রোডাকশন রিলেটেড খরচগুলো সব নাম্বার অফ প্রোডাক্ট বা প্রোডাক্ট লেভেলের মধ্যে আসবে। তাহলে কী আসতেছে? মডিফাইং মডেল, ইন্সপেক্টিং প্রোডাক্ট, ক্রিয়েটিং মডেল, ডিজাইনিং মডেল এবং কি পেইং সাপ্লায়ার। এই সবগুলো আইটেম
আসবে কোন হেডের আন্ডারে বলো তো দেখি? নাম্বার অফ প্রোডাক্ট লেভেল নাম্বার অফ সেটআপের আন্ডারে আসবে সেটিং আপ প্রোডাকশন। ফ্যাসিলিটি লেভেলের আন্ডারে আসবে হিনিং দ্য ফ্যাক্টরি। নাম্বার অফ অ্যাপ্লিকেবলের মধ্যে আসবে আদার্স, অর্থাৎ অন্যান্য যেগুলা থাকবে সব কিছু আসবে হচ্ছে নাম্বার অফ অ্যাপ্লিকেবলের উপরে। এই ছকটা আমাদের সবাইকে একটু মনে রাখতে হবে। এই ছকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে মনে করবা যে পার্ট বি এর একটা অঙ্ক তুমি পারবা। ঠিক আছে, পার্ট বি এর একটা অঙ্ক তুমি পারবা। তো আমরা ছকটা আরেকবার একটু পড়বো। নাম্বার অফ ডিজাইনের আন্ডারে কি আইটেমটা যায় বলো তো দেখি? নাম্বার অফ ডিজাইনের আন্ডারে প্রোডাক্ট ডিজাইন প্রোডাক্ট। নাম্বার অফ কাস্টমার সার্ভিস। নাম্বার অফ মেশিন বা মেশিন আওয়ার এর আন্ডারে কি যাবে? মেশিন ওকে, মেশিন রিলেটেড যা আছে। ইন্সপেকশন আওয়ার আন্ডার যাবে ইন্সপেকশন। নাম্বার অফ প্রোডাক্ট বা প্রোডাক্ট লেভেল আন্ডারে যাবে modifying models, inspecting products, creating models, designing models, paying suppliers. গুড। নাম্বার অফ, এটা হবে অফ। নাম্বার অফ সেটআপ সেটিং আপ প্রোডাকশন গুড। ফ্যাসিলিটি লেভেল আন্ডার যাবে হিনিং দ্য ফ্যাক্টরি ওকে। আর নাম্বার অফ অ্যাপ্লিকেবল আন্ডারে আদার্স। এই ছকটা যদি আমরা ভালো করে মনে রাখতে পারি, পরীক্ষা আগে অবশ্যই ছকটা দেখে যাবে। আর আমরা 2 নাম্বার ফর্মেট যখন করব তখন এই ছকটা আমাদের মুখস্থ হয়ে যাবে। এটা মুখস্থ করার কোনো কিছু, আমরা যখন 2 নাম্বার ফর্মেটে যাবো এগুলো আমাদের অটো মুখস্থ হয়ে যাবে। অঙ্ক করতে করতে এগুলো অটো হয়ে যাবে। তো আমাদের অঙ্কর মধ্যে এখানে আমরা বেসিক কোশ্চেন 1 যেটা 2022 এবং 2016 সালে এমবিএ পরীক্ষায় পার্ট বিতে আসছিল। প্রশ্নে বলছে মেনশন অ্যাক্টিভিটি মেজার, মানে কস্ট ড্রাইভারের মানগুলি ইগুলি দিয়ে আছে। বলছে ইচ অফ দ্য অ্যাক্টিভিটি কস্ট পুল। তাহলে আমাদের যেখানে অ্যাক্টিভিটি কস্ট পুল দিয়ে আছে, এই অ্যাক্টিভিটি কস্ট পুলগুলোর ড্রাইভার কি কি, অর্থাৎ প্রশ্নের মধ্যে আমাদের এই ড্রাইভার যদি দেওয়া থাকে আমাদের অ্যাক্টিভিটি কস্ট পুল বের করতে হবে। আমার অ্যাক্টিভিটি কস্ট পুল যদি দেওয়া থাকে তাহলে আমাদের ড্রাইভার বের করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভিটি মেজার বের করতে হবে। এখানে আমাদের দিয়ে আছে কি অ্যাক্টিভিটি কস্ট কি পুল। তাহলে প্রথমে লেখা আছে প্রোডাক্ট ডিজাইন। এটা এই প্রোডাক্ট ডিজাইনটা কার আন্ডারে যায়? নাম্বার অফ ডিজাইন। কাস্টমার সার্ভিসটা কার আন্ডারে যায়? নাম্বার অফ কাস্টমার। মেশিন মেইনটেনেন্সটা কার আন্ডারে যায়? নাম্বার অফ মেশিন। আর ইন্সপেকশনটা কার আন্ডারে যাবে? ইন্সপেকশন। তাহলে এই 4টা জিনিস লিখলেই 4টা নাম্বার। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা একটা ছক করব। এই যে প্রোডাক্ট, এখানে লিখছি অ্যাক্টিভিটি কস্ট পুল, অ্যাক্টিভিটি মেজার বা কস্ট ড্রাইভার, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে আপনারা যা যা বলেন এখানে তাই তাই লেখা হয়েছে। জাস্ট এইটুকু 4টা আইটেম লিখলেই 4 নাম্বার। ঠিক আছে, ক্লিয়ার? বেসিক কোশ্চেন 1। জি স্যার। কার কোনো প্রশ্ন আছে বেসিক কোশ্চেন 1 নিয়ে? না ভাইয়া। এরপর আসি আমরা বেসিক কোশ্চেন 2 করব, যেটা আমরা নিছি কমার্স পাবলিকেশনের বই থেকে পার্ট বি এর 1 নাম্বার অঙ্ক। এই যে B1 মানে পার্ট বি এর 1 নাম্বার কমার্স পাবলিকেশনের বইয়ের অঙ্ক এটা। ঠিক আছে, তো কমার্স পাবলিকেশনের বইয়ের অঙ্কটা প্রশ্নে বলা আছে কি দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি অকার অ্যাট এ তামিনা কর্পোরেশন, এ কোম্পানি দ্যাট এ ম্যানুফ্যাকচার এ ভেরিফাই অফ প্রোডাক্ট। এখানে আমাদের এ থেকে এইচ পর্যন্ত অনেকগুলো আইটেম দিয়ে আছে। প্রশ্নে রেকর্ডে বলছে required classify each of the activity above as either a unit level, base level, product level or organization sustain activity। তার মানে এখানে যে অ্যাক্টিভিটিগুলি দেওয়া আছে এগুলো আমাদের কোনটার মধ্যে যাবে? ইউনিট লেভেলে যাবে, নাকি বেস লেভেলে পড়বে, নাকি প্রোডাক্ট লেভেলে পড়বে, নাকি অর্গানাইজেশন সাস্টেন অ্যাক্টিভিটি লেভেলে পড়বে? এখানে কোনটা কোন লেভেলে যাবে? এখানে এ থেকে এই পর্যন্ত যে আইটেমগুলি দিয়েছে প্রত্যেকটা আইটেমই এই 4টার মধ্যে পড়বে। এখন কোনটা কোথার মধ্যে পড়বে এইটা আমাদের দেখতে হবে। প্রথমে এর জন্য আমরা একটা টেবিল করছি। তাহলে এই পাশে হলো অ্যাক্টিভিটি কস্ট পুল, আর এই পাশে কি অ্যাক্টিভিটি মেজার অথবা কস্ট ড্রাইভার। তাহলে প্রথম এ নাম্বারে আমাদের ছিল রিসিভ র মেটেরিয়াল ফ্রম সাপ্লায়ার। তাহলে সাপ্লায়ার কাছ থেকে আমরা মাল নিছি। তাহলে যেহেতু এটা মাল ক্রয় করা হয়েছে, তাহলে মাল ক্রয়টা হচ্ছে ইউনিট লেভেলের মধ্যে না, এটা হলো বেস লেভেল। কোন লেভেলে বলেন দেখি? বেস লেভেল। কারণ কত ইউনিট কোন সাপ্লাইয়ের কাছ থেকে আমরা ক্রয় করছি। ঠিক আছে, তাহলে রিসিভ র মেটেরিয়াল ফ্রম সাপ্লায়ার্স।
তাহলে এটা আমাদের ইউনিট লেভেলের মধ্যে পড়ছে নাকি বেস লেভেলের মধ্যে পড়ছে? বেস লেভেল। কারণ সাপ্লায়ার প্রতিষ্ঠানে থাকে একটা থাকে না, অনেকগুলি সাপ্লায়ার থাকে, মানে সরবরাহকারী সরবরাহের কাছ থেকে এক এক বেসে এক এক ইউনিট পণ্য ক্রয় করা হয়। তাহলে রিসিভ র মেটেরিয়াল ফ্রম সাপ্লায়ার, এটা বেস লেভেলের মধ্যে। 2 নাম্বারটা ইস্যু ম্যাটেরিয়াল ইস্যু পারচেস ইউনিট ফর এ জব, অর্থাৎ একটা কাজের জন্য আমাদের মাল কি করা আছে, ক্রয় করা হয়েছে। দ্যাট ইজ 1 নাম্বার আইটেমের মতো। যেহেতু 1 নাম্বার আইটেমে আমরা সাপ্লায়ারের কাছ থেকে আমরা মাল রিসিভ করছি, 2 নাম্বারটা সেম জিনিস, তাহলে দুইটাই হচ্ছে আমাদের বেস লেভেলের অন্তর্ভুক্ত। তাহলে দুইটি আমরা বেস লেভেলে দিছি। তাহলে এ বেস লেভেলের মধ্যে, বিও কি বেস লেভেলে। সি নাম্বার লেখা আছে ডিজাইন নিউ প্রোডাক্ট, তাহলে নতুন প্রোডাক্টের জন্য ডিজাইন করছে। তাহলে নতুন প্রোডাক্টের জন্য যেহেতু ডিজাইন করছে, তাহলে ডিজাইনটা করা হয় নতুন প্রোডাক্টের জন্য, ইউনিট ওয়াইজ ডিজাইন করা হয়। তাহলে এটা হলো আমাদের ইউনিট লেভেলের মধ্যে যাবে। তাহলে আমরা সি নাম্বারের জন্য দেখছি এটা ইউনিট লেভেল। 3 নাম্বার এখানে আছে ম্যানেজ পার্ট ইনভেন্টরি। এই ইনভেন্টরিটা কি, মানে মজুদ পণ্য। মজুদ পণ্য কি ইউনিট নিয়ে না, সরি মজুদ পণ্য। ভাই স্ক্রিনটা একটু শেয়ার দেন, বারবার জয়েন করতেছি তাও স্ক্রিন দেখতে ম্যানেজ পার্ট ইজ ইনভেন্টরি। ইনভেন্টরিটা হচ্ছে প্রোডাকশনের সাথে সম্পর্ক। তারপরে ই নাম্বার লেখা আছে ড্র রাফট মিলিং ওয়ার্ক অন প্রোডাক্ট, এখানে লেখা আছে প্রোডাক্ট, তার মানে এটা প্রোডাকশনের সাথে সম্পর্ক। আর এফ নাম্বার লেখা আছে ইন্টারভিউ অ্যান্ড প্রসেস নিউ এমপ্লয় ইন দ্য পার্সোনাল ডিপার্টমেন্ট। তাহলে ব্যক্তিগত ডিপার্টমেন্টে নতুন একটা এমপ্লয়ারে কী করছে, প্রসেস জন্য কী করছে বলো দেখি, ইন্টারভিউ নিছে। তাহলে এই যে নতুন এমপ্লয় যে নিল, এই এমপ্লয়টা কীর জন্য নিছে বলো দেখি, প্রতিষ্ঠানে কার জন্য নিছে, উৎপাদনের জন্য নিছে না? নতুন এমপ্লয় নিয়োগ দেয় কী জন্য, প্রতিষ্ঠানে উৎপাদনের জন্য। তার মানে এই যে নতুন এমপ্লয়ের যে ইন্টারভিউ নিছে, এটা হলো আমাদের প্রোডাকশন লেভেলের সাথে সম্পর্ক। তাহলে এখানে ম্যানেজ পার্ট ইনভেন্টরি, ড্র রাফট মেলিং ওয়ার্ক অন প্রোডাক্ট এবং ইন্টারভিউ অ্যান্ড প্রসেস নিউ এমপ্লয় ইন দ্য পার্সোনাল ডিপার্টমেন্ট, এই 3টা খরচই হচ্ছে আমাদের প্রোডাকশনের সাথে সম্পর্ক। এই জন্য 3টাই হচ্ছে আমাদের প্রোডাকশন লেভেলের মধ্যে গেছে। আর জি নাম্বারে আছে পারফর্ম পিরিয়ডিক প্রিভেন্টিভ মেনটেন্যান্স অন জেনারেল ইউজ ইকুইপমেন্ট। তাহলে ইকুইপমেন্টটা ব্যবহার করা হয় অর্গানাইজেশনে, ঠিক আছে। এক কথায় যে কোনো ধরনের স্থায়ী সম্পত্তি যদি থাকে, তাহলে সেটা কি হবে বলো দেখি, অর্গানাইজেশন রিলেটেড হবে। তাহলে এখানে এই জি নাম্বারে মেন কথাটা হচ্ছে, এখানে আছে ইউজটা করছে, কি ইউজ করছে বলো দেখি, ইকুইপমেন্ট। তাহলে ইকুইপমেন্ট একটা ফিক্সড অ্যাসেট। এইচ নাম্বার বলছে ইউজ দ্য জেনারেল ফ্যাক্টরি বিল্ডিং। তাহলে যে বিল্ডিং ইকুইপমেন্ট এগুলো হলো স্থায়ী সম্পত্তি, আর স্থায়ী সম্পত্তি রিলেটেড যেগুলো আছে সব কোথায় যাবে বলো দেখি, অর্গানাইজেশন অ্যাক্টিভিটিস যাবে, ঠিক আছে। তাহলে এই যে এই শখটা আমরা করব, এই শখটা করলে এইটা হলো আমরা 4 নাম্বার পাবো। এটা হলো কমার্স পাবলিকেশন বইয়ের B1, অর্থাৎ পার্ট বি এর 1 নাম্বার অঙ্কটা ছিল, হুবহু আমরা ওই অঙ্কটা এখানে তুলে দিছি, ঠিক আছে। তাহলে বেসিক কোশ্চেন 2 নাম্বার ক্লিয়ার। জি ভাইয়া। এরপর আমরা চলে যাব আমাদের এই যে 2টা বেসিক কোশ্চেন করলাম, এই 2টা বেসিক কোশ্চেন আন্ডারে আমরা 2টা এক্সারসাইজ দিছি, প্রবলেম দিছি। এই প্রবলেমগুলো আমরা নিছি কমার্স পাবলিকেশন বই থেকে। প্রশ্নে বলছে ফ্রম দ্য ফলোইং অ্যাক্টিভিটি কস্ট মেজারমেন্ট রাইট ডাউন অ্যাক্টিভিটি কস্ট পুল অফ ইচ আইটেম, অর্থাৎ প্রত্যেকটা আইটেমের জন্য আমাদের অ্যাক্টিভিটি কস্ট পুলগুলো লিখতে হবে। এখানে নাম্বার অফ সেট আপের আন্ডারে কী যায় বলো দেখি, আমরা যে টেবিল পড়াইছিলাম, এই টেবিলের মধ্যে নাম্বার অফ সেট আপের আন্ডারে কি পড়াইছি আপনাদের, সেটিং আপ। হ্যাঁ, তার মানে এই টেবিলটা যদি আমরা ভালো করে পড়তে পারি, মনে রাখতে পারি, তাহলে আমরা এই প্রশ্নের আনসারগুলি কি করতে পারবো নাকি। তো নাম্বার অফ সেট আপের আন্ডারে যাবে সেটিং আপ কি প্রোডাকশন। তারপরে 2 নাম্বারটা আছে নাম্বার অফ প্রোডাক্টের আন্ডারে কিন্তু অনেকগুলি যায়, ঠিক আছে না। এখানে দেখেন নাম্বার অফ প্রোডাক্ট কয়টা দিয়েছে, নাম্বার অফ প্রোডাক্ট 1টা 2টা 3টা 4টা আছে নাম্বার অফ প্রোডাক্ট। আমরা নাম্বার অফ প্রোডাক্টে কিন্তু আন্ডারে অনেকগুলি পড়ছে। নাম্বার অফ প্রোডাক্ট বা প্রোডাক্ট লেভেল আন্ডার পড়ছে মডিফাইং মডেল, ইন্সপেক্টিং প্রোডাকশন, ক্রিয়েটিং মডেল, ডিজাইনিং মডেল এবং পেইং সাপ্লাই। তাহলে এখানে
যেহেতু আমাদের 4-5টা দিয়ে আছে তাহলে প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়র জন্য দ্বিতীয়টা, তৃতীয়র জন্য তৃতীয়টা, এরকমভাবে 5টা থাকলে 5টা লিখবেন, 4টা থাকলে 4টা লিখবেন। হ্যাঁ, আর শেষেরটা আছে অন দ্য অ্যাপ্লিকেশন। অন দ্য অ্যাপ্লিকেশনের মধ্যে কি পড়ে বলো দেখি? আদার্স। তাহলে 1 নাম্বার প্রবলেম আর 2 নাম্বার প্রবলেমটা সিমিলার। এখানে বলছে প্রোডাক্ট লেভেল। প্রোডাক্ট লেভেলের মধ্যে কি যায় আপনারা জানেন। ফ্যাসিলিটি লেভেলের মধ্যে কি যায়? প্রোডাক্ট লেভেল, আবার প্রোডাক্ট, আবার প্রোডাক্ট লেভেল, আবার প্রোডাক্ট লেভেল, আবার প্রোডাক্ট। প্রোডাক্ট লেভেল টোটাল দিয়ে আসে হলো 5টা। তাহলে আমরা যে প্রোডাক্ট লেভেল যে কথা, নাম্বার অফ প্রোডাক্ট কিন্তু একই কথা, ঠিক আছে তো? জি ভাইয়া। তাহলে এখানে আমরা যে 5টা আইটেম পড়াইছি ওই 5টা আইটেম শকে লাগবা, শক করে লাগবা। প্রথমে এই পাশে লাগবা হচ্ছে অ্যাক্টিভিটি কস্ট পুল, আর এই পাশে কি অ্যাক্টিভিটি মেজার। এই টেবিলটা সুন্দর করে এখানে কি করবা? করে দিবা, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। এই অঙ্কটা করার জন্য তোমাদের এই ছকটা একটু কি করতে হবে? মনে রাখতে হবে। এই ছকটা মনে রাখলেই আমরা এই অঙ্কগুলি কি করব? পার্ট এ মানে ফরম্যাট 1-এর সবগুলো অঙ্ক আমরা কি করব? করতে পারবো। অতএব এই ফরম্যাটটা, এই ছকটা তোমরা সবাই ভালো করে পড়ে নিবে। যে 5 বার দেওয়া আছে, 5 বারের জন্য কি প্রত্যেকবার একটা একটা করে দিব নাকি? হ্যাঁ, যেমন এই যে নাম্বার অফ প্রোডাক্ট আন্ডারে অনেকগুলি যায়। এখন তুমি নাম্বার অফ প্রোডাক্ট যেহেতু 5টা দিয়ে আছে, তাহলে প্রথমবার দিবে মডিফাইং মডেল, এরপরেরটার জন্য দিলা তারপরেরটার জন্য তারপরেরটা, মানে সিরিয়ালে দিতে হবে এমন কথা না, এখান থেকে যে কোনো একটা দিতে, তবে একই আইটেম জানি 2বার না হয়, ঠিক আছে? জি ভাইয়া। নাম্বার অফ প্রোডাক্ট লেভেল আন্ডারে অনেকগুলি দিয়ে আছে, এখান থেকে একটা একবার, যদি 2বার থাকে, 2টা নাম্বার অফ প্রোডাক্ট থাকে, তাহলে প্রথমটা দিলা তারপরটা দিলা, 3টা থাকলে প্রথম দ্বিতীয় তৃতীয়টা দিলা, অথবা যদি 2টা থাকে তাহলে প্রথমটা দিলা শেষেরটা দিলা, তোমার যেটা মনে থাকবে তুমি সেটাই দিবা, ঠিক আছে ম্যাডাম? তাহলে ফরম্যাট একটা হলো পার্ট বি এর জন্য আমরা এটা তাহলে শেষ করলাম। এই ছকটা ভালো করে পড়বা, আর এই ছকটা আমাদের ফরম্যাট 2-এ যে এটা অটো মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই আপাতত, যেহেতু প্রথম ফরম্যাট আপনারা এটা একটু ভালো করে পড়ে নিন। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ফরম্যাট 2। ফরম্যাট 2 এখানে আমরা 2টা জিনিস শিখবো। 1 ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেম, 2 হচ্ছে অ্যাক্টিভিটি বেস কস্টিং, যেটাকে আমরা শর্টকাটে বলবো এবিসি কস্টিং। এটা কিন্তু তোমরা লাইফে কখনোই পড়ো, এই ফার্স্ট টাইম পড়বা। অতএব এখানে প্রত্যেকটা জিনিসই আমাদের সবাইকে ভালো করে খেয়াল করতে হবে। তো এখানে ট্র্যাডিশনাল কস্ট সিস্টেম আর অ্যাক্টিভিটি কস্ট সিস্টেম, দুইটার মধ্যে পার্থক্য কি? ট্র্যাডিশনাল কস্ট সিস্টেম হলো সবগুলো খরচকে নিয়ে আমরা একত্রে কম্বাইন্ড একটা মান বের করব, আর অ্যাক্টিভিটি কস্ট সিস্টেম হচ্ছে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল মান বের করা। প্রত্যেকটার জন্য কী মান করা বলো দেখি? ইন্ডিভিজুয়াল কি মান বের করা। আর ট্র্যাডিশনাল কস্টিং সিস্টেমের কাজ কি? প্রত্যেকটা জিনিসে কী করবো? কম্বাইন্ড একটা মান বের করবো, অর্থাৎ এখানে ইন্ডিভিজুয়াল কোনো মান বের করবো, সবগুলো নিয়ে আমরা সমন্বিতভাবে একটা মান বের করবো। কার উপর বেস করে করব সেটা আমাদের প্রশ্নে লেখা থাকবে, সেটা কি ডিরেক্ট ওয়েজেসের উপর বের করবো নাকি ডিরেক্ট লেবারের উপরে, সেটা আমাদের প্রশ্নে লেখা থাকবে। এখন এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট? এখান থেকে 2টাই ইম্পর্টেন্ট, তবে আমরা সবসময় এবিসি কস্টিং এই মেথডটা সবসময় অ্যাপ্লাই করব। যদি প্রশ্নের মধ্যে কোনো মেথড উল্লেখ না থাকে আমরা এবিসি কস্টিং অ্যাপ্লাই করব, কারণ এবিসি কস্টিং হচ্ছে সনাতন পদ্ধতি, নতুন পদ্ধতি, আর ট্র্যাডিশনাল হচ্ছে সনাতন পদ্ধতি। তো এই ফরম্যাটের ক্ষেত্রে তোমাদের কিছু তথ্য জানতে হবে, সেই তথ্যগুলি মনে লেখা আছে। প্রথমত কিছু লেভেল অথবা অ্যাক্টিভিটি দেওয়া থাকবে, অ্যাক্টিভিটি অনুযায়ী কিছু বিষয়ে খরচের পরিমাণ দেওয়া থাকবে, এবং অ্যাক্টিভিটি অনুযায়ী কিছু বিষয়ে প্রোডাকশন ইউনিট বা ওয়ার্কিং আওয়ার দেওয়া থাকবে, টোটাল ওভারহেডের পরিমাণ দেওয়া থাকবে এবং টোটাল প্রাইম কস্টের পরিমাণ দেওয়া থাকবে। এখানে ওভারহেড বলতে কিন্তু ফ্যাক্টরি ওভারহেডকে বোঝানো হয়েছে। এবং এই ফরম্যাটে তোমাদের 3টা প্রশ্ন করতে পারে। এই প্রশ্নগুলি হচ্ছে কি কি? লেভেলগুলো কোন অ্যাক্টিভিটি অথবা অ্যাক্টিভিটিগুলো কোন লেভেলের সেটা উত্তর পথে দেখাইতে হবে। অর্থাৎ যদি লেভেল দেওয়া থাকে আমাদের অ্যাক্টিভিটি বের করতে হবে, অ্যাক্টিভিটি দেওয়া থাকলে কী বের করতে হবে বলো দেখি? লেভেল, যেটা আমরা ফরম্যাট 1-এ শিখেছি। অ্যাক্টিভিটি কস্ট পুল যদি থাকে আমরা অ্যাক্টিভিটি মেজার বের করব বা কস্ট ড্রাইভার বের করব, আর কস্ট ড্রাইভার যদি দেওয়া থাকে অ্যাক্টিভিটি কস্ট পুল বের করব। 2 নম্বরে অ্যাক্টিভিটি অনুযায়ী ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট মানে এক কথায় ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিট, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড বের করব, তাকে আমরা ইউনিট দ্বারা যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কী পাবো? আমরা ফ্যাক্টরি কস্ট পার ইউনিট পাবো। আর 2 নম্বর হচ্ছে অ্যাক্টিভিটি অনুযায়ী ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। এই ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে প্রোডাকশন কস্টকে ইন্ডিকেট করে। তাহলে 2টা একটু ভালো করে খেয়াল করেন।
ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলতে ফ্যাক্টরি ওভারহেড, আর ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট। মনে থাকবে কথা? আমরা থার্ড ইয়ারে কস্ট শিটের মধ্যে কি পড়ছিলাম মনে আছে কি না? দেখেন, ওপেনিং র মেটেরিয়াল প্লাস পারচেজ, প্রথমে ওপেনিং র মেটেরিয়াল প্লাস পারচেজ অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং র মেটেরিয়াল, এই তিনটা যোগ বিয়োগ করে পাইতাম আমরা র মেটেরিয়াল ইউজড। এর সাথে যোগ করতাম অল ডিরেক্ট কস্ট, যোগ করে কি বের করতাম বলো দেখি? প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে কি যোগ করতাম? ওভারহেড। কি ওভারহেড? ফ্যাক্টরি ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেড কথাটা মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ক্লিয়ার কথা? এই ফ্যাক্টরি ওভারহেড যোগ করে কি বের হইতো? প্রাইম টোটাল কস্ট। জোরে কথা বলো। টোটাল কস্ট কি বের হইতো? ওকে, তাহলে একটু আমার সাথে কথা বলো। ম্যানুফ্যাকচারিং ওভারহেড মানে কি? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড। আর ম্যানুফ্যাকচারিং কস্ট মানে কি? প্রোডাকশন কস্ট, কস্ট। প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট। ফ্যাক্টরি ওভারহেড যোগ করার পর যেটা হয় সেটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। দুটো কিন্তু এক জিনিস না। ম্যানুফ্যাকচারিং ওভারহেড এবং ম্যানুফ্যাকচারিং কস্ট দুটো কিন্তু এক জিনিস না। আবারও বলতেছি। এবার আসি বেসিক কোশ্চেন 1 নাম্বার, যেটা 2016 সালে এমবিএতে এই যে এসিই মানে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। আর একটা মজার বিষয় হলো এই চ্যাপ্টারটা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে, আবার অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টারও আছে। তাহলে এখানে যদি করায় তাহলে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টারে কি হয়ে যাবে। অতএব কথাটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। তো প্রশ্নটা বলা আছে যে কাইসু কোম্পানি প্রডিউস ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল ক্যালকুলেটর অ্যাট এ ফুল ক্যাপাসিটি। ফুল ক্যাপাসিটি বলতে এখানে 100% ক্যাপাসিটিকে ইন্ডিকেট করছে। বলছে ডেটা রিলেটেড টু দ্য টু প্রোডাক্ট আর প্রেজেন্টেড বিলো। তাহলে আমাদের ডেটাগুলো দিয়ে আছে দুইটা প্রোডাক্টের জন্য। কি কি? একটা হলো ম্যাথমেটিক্যাল আর একটা কি? ফিনান্সিয়াল। তাহলে এই দুইটা প্রোডাক্টের জন্য আমাদের কিছু তথ্য দিয়ে আছে। তথ্যগুলো আমরা একটু পড়তেছি, ভালো করে খেয়াল করবেন, কারণ এখানে প্রত্যেকটা আইটেমই খুবই গুরুত্বপূর্ণ আইটেম। প্রথম লেখা আছে অ্যানুয়াল প্রোডাকশন ম্যাথমেটিকের জন্য 50,000 ইউনিট, আর ফিনান্সিয়ালের জন্য হচ্ছে 1 লাখ ইউনিট। তাহলে প্রথমটা কি টাকা না ইউনিট বলেন যদি? কি ইউনিট। ইউনিট। 2 নাম্বারটা লেখা আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কি? কস্ট। এটা কিন্তু টাকা। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট 1.5 লাখ আর কত? 3 লাখ। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল। 2 নম্বর লেখা আছে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার কস্ট। আমরা জানি ম্যাটেরিয়ালের সাথে এই লেবার দুইটা যোগ করে কি বের হয়? বলো। প্রাইম কস্ট। প্রাইম কস্ট বের হয়। প্রাইম কিন্তু কস্ট মনে রাখতে হবে, কস্ট শিটের আইটেম কিন্তু মনে না রাখলে কিন্তু এই চ্যাপ্টার পারা যাবে না। তাহলে এখানে যে দুইটা টাকা আছে, দুইটা টাকায় কি? টাকা। এরপর লেখা আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল লেবার। ডিরেক্ট লেবার আওয়ার দিয়ে আছে 2500 ঘন্টা, আর এখানে কত? 5000 ঘন্টা। মেশিন আওয়ার দিয়ে আছে 25,000 ঘন্টা, 50,000 ঘন্টা। এই দুইটা কিন্তু আওয়ার। 3 নম্বর লেখা আছে নাম্বার অফ প্রোডাকশন রান। তাহলে প্রথমটার জন্য 50, তৃতীয়টার জন্য কত? 50। এটা কিন্তু নাম্বার অফ প্রোডাক্ট মানে ইউনিটকে ইন্ডিকেট করছে। আর ইন্সপেকশন আওয়ার দিয়ে আছে 1000 ঘন্টা, আর ফিনান্সিয়ালের জন্য দিয়ে আছে কি? 500 ঘন্টা। তাহলে এখানে যে তথ্যগুলি আছে এই তথ্যগুলো আমরা প্রত্যেকটা তথ্যই পড়লাম। এখানে তো প্রত্যেকটা তথ্য কিন্তু ম্যাথমেটিক এবং ফিনান্সিয়াল জন্য ইন্ডিভিজুয়াল দিয়ে আছে। নিচে বলছে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। বলো তো ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলতে কাকে ইন্ডিকেট করছে? ফ্যাক্টরি ওভারহেড। ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেড কস্ট আর ফলো। অর্থাৎ এখানে যে কয়টা জিনিস আছে প্রত্যেকটা জিনিস কি ফ্যাক্টরি ওভারহেডের কি আইটেম। এর মধ্যে প্রথমটা লেখা আছে মেশিনিং কস্ট 3,75,000। এই 3,75,000 টাকা হচ্ছে ম্যাথমেটিক এবং ফিনান্সিয়াল দুইটা মিলা হচ্ছে 3,75,000। এখন কার কত টাকা এইটা আমাদের বের করতে হবে। সেট আপ কস্টটা একই রকম, দুইটার মিলা দিয়ে আছে 1,20,000। ইন্সপেকশন কস্টটা দুইটা মিলা দিয়ে আছে কত? 1,05,000। ঠিক আছে? তাহলে এই তিনটা খরচ কি একটার জন্য নাকি দুইটার মিলা বলো তো দেখি? দুইটা মিলে। দুইটা মিলে আমাদের টোটাল টাকা দিয়ে আছে। এখন এই খরচগুলো উপরের কোন আইটেমের সাথে বন্টন করতে হবে এইটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস। প্রথম থেকে আমরা নিচে থেকে যাই, যেমন ইন্সপেকশন কস্ট। এই ইন্সপেকশন কস্টটা উপরে আমাদের কোনটার সাথে রিলেটেড? ইন্সপেকশন কি আওয়ারের সাথে। ইন্সপেকশন আওয়ার।
সেট আপ কস্ট, এই সেট আপ কস্টটা উপরে আমাদের এই যে নাম্বার অফ প্রোডাক্ট আছে না, নাম্বার অফ প্রোডাক্টের সাথে রিলেটেড। আর মেশিনিং কস্টটা এই যে মেশিন আওয়ারের সাথে রিলেটেড। ক্লিয়ার কথা? জি ভাই। তাহলে একটু আবার কথা বলেন, মেশিনিং কস্টটা কার উপর ভিত্তি করে আমরা বন্টন করব? মেশিন আওয়ার, সেট আপ কস্টটা নাম্বার অফ প্রোডাকশন, আর ইন্সপেকশন কস্টটা ইন্সপেকশন আওয়ার। ইন্সপেকশন। তাহলে এই যে এগুলা যদি আমরা পারি, এগুলাই কিন্তু আমরা ফরম্যাট একই শিখছি। তাহলে ফরম্যাট একটা আমাদের অটো মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তাহলে এইটুকু হলো প্রশ্ন। হ্যাঁ, আপনাদের কী কী প্রশ্ন করছে? 3টা প্রশ্ন করছে। বলছে কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেটস ইজ অফ অ্যাক্টিভিটি। ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড মানে কি এই 3টা না? জি ভাই। এই 3টার কি বের করতে বলছে বলতে কি? রেট বের করতে বলছে। ইজ অ্যাক্টিভিটি মানে কি? ওই ম্যাথমেটিকের জন্য এবং কি ফিনান্সিয়ালের জন্য। তাহলে আমাদের রেটটা কত হবে, এই রেটটা আমরা বের করব। তো এটা রেটটা বের করে তো আমরা একটা ছকের মাধ্যমে করব। প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই স্টেপের মাধ্যমে আমরা সমাধান করব, অতএব প্রত্যেকটা স্টেপ ভালো করে খেয়াল করবেন। লিখছি ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট অফ ইচ অ্যাক্টিভিটি। তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট বের করার জন্য সবসময় আমরা 4টা কলামে করব। কয়টা কলামে করব বলো দেখি? 4টা। এই 4টার মধ্যে একটা কম হবে না, বেশি হবে না। এই যে আজকে অঙ্ক থেকে শুরু করে লাস্ট দিন পর্যন্ত যে কয়টা অঙ্ক আমরা করব, প্রত্যেকটা অঙ্কে ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট বের করব আমরা কয়টা কলামে? 4টা কলামে। তাহলে কি কি কলামগুলি কি কি? প্রথমে অ্যাক্টিভিটি, মানে অ্যাক্টিভিটি কস্ট পুল এইটা। তারপর হলো কস্ট ড্রাইভার, কস্ট ড্রাইভার মানে কি? অ্যাক্টিভিটি মেজার। তার মানে এই দুইটা কিন্তু আমরা ফরম্যাট একই শিখছি, ঠিক আছে? এরপরে মাঝখানে ঘরটা হলো ক্যালকুলেশন, আমরা কিভাবে ক্যালকুলেশন করবো, আর শেষেরটা আমাদের কি বের করতে বলছে? রেট। এর জন্য এখানে দেবো কি? রেট। অনেক সময় ক্যালকুলেশনটা না দিলে হয়, তবে ক্যালকুলেশন দেখালে ভালো হয়। তাছাড়া আবার এই বক্সের ভিতরে লিখতে হবে, এই নামের এখানে লিখতে হবে। নামের এখানে আমরা ক্যালকুলেশন একটা ঘরই করব। তাহলে আসেন, আমাদের ম্যানুফ্যাকচারিং ওভার ছিল 3টা। প্রথমে হচ্ছে মেশিনিং আওয়ার। মেশিনিং আওয়ারটা আমরা কার উপর বেস করে বন্টন করে বলছিলাম? মেশিন আওয়ার। তাহলে এই অ্যাক্টিভিটির মধ্যে লিখছি মেশিনিং কস্ট, যার কস্ট ড্রাইভারটা কি বললেন আপনারা? মেশিন আওয়ার। তাহলে যে কস্ট ড্রাইভার লিখছি মেশিন আওয়ার। এখন ক্যালকুলেশনে কীভাবে করবো? মেশিন কস্টের টাকা দিয়ে 3,75,000। এই 3,75,000 হলো ম্যাথমেটিক এবং ফিনান্সিয়াল দুইটা মিলা। তাহলে কার উপর বেস করে বন্টন করবো? মেশিন আওয়ার। তাহলে মেশিন আওয়ার ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিকের জন্য দিয়েছে 25,000, আর ফিনান্সিয়ালের জন্য কত? 50,000। এই দুইটা মিলে কত হবে? 75। আমি যখন 3,75,000 কি 75 দ্বারা ভাগ করব, তাহলে তো প্রতিটা একটার দাম পাবো নাকি? জি ভাই। তাহলে ওই একটাটা আমরা বের করবো, ওই রেটটাই বের করতে হবে। তাহলে লিখছি 3,75,000 ভাগ করব মেশিন আওয়ারের ম্যাথমেটিক এবং ফিনান্সিয়াল দুইটার যোগফল দ্বারা। তাহলে 3,75,000 75 দ্বারা ভাগ করে মান পাবো কয় টাকা বলো দেখি? 5 টাকা পার মেশিন আওয়ার। অর্থাৎ এক মেশিন আওয়ারে আমাদের কস্ট কত হবে? 5 টাকা। 5 টাকা। ক্লিয়ার এটা? জি। 2 নাম্বারটা সেট আপ কস্ট। সেট আপ কস্ট আমরা কার উপর বেস করে বন্টন করব? নাম্বার অফ প্রোডাকশন। এখানে লিখছি সেট আপ কস্ট ব্র্যাকেট, এখানে কস্ট এবং লিখি নাম্বার অফ প্রোডাকশন রান। তাহলে সেট আপ কস্ট দিয়ে আছে 1,20,000, আর নাম্বার অফ প্রোডাকশন রান প্রথমটার জন্য 50, দ্বিতীয় জন্য 50। তাহলে দুইটা যোগ করে কত হবে? 100। তাহলে 1,20,000-কে 100 দ্বারা ভাগ করলে হবে 1,200 টাকা। তাহলে লিখছি টাকা 1,200 পার প্রোডাকশন রান। অর্থাৎ প্রোডাকশনটা যে কয়বার ঘুরবে প্রতিবারে কত করে কষ্ট হবে বলো দেখি? 1200 টাকা। তার মানে মনে করো যদি প্রথমটা যদি 2বার ঘুরে, তাহলে আর মোট কষ্ট কত হবে? 2400 টাকা। এই প্রথম দুইটাই ক্লিয়ার আমরা সবাই? জি ভাই। 3 নাম্বারটা ইন্সপেকশন কস্টটা কার উপর ভিত্তি করে বন্টন করব আমরা? ইন্সপেকশন আওয়ার্স। তাহলে ইন্সপেকশন আওয়ার লিখছি। ইন্সপেকশন কস্ট দিয়ে আছে 1,05,000, আর আওয়ার এখানে ছিল 1,000 আর কত 500, দুইটা মিলে কত হবে? 1500। তাহলে 1,05,000-কে 1500 দ্বারা ভাগ করলে মান পাবো কত? 70 টাকা। তাহলে সে টাকা 70 পার ইন্সপেকশন আওয়ার। অর্থাৎ প্রতি ইন্সপেকশন আওয়ারে আমাদের কষ্ট হবে কয় টাকা? 70 টাকা। 70 টাকা। তাহলে এই যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট বের করলাম, এইটুকুর মধ্যে আপনাদের বিন্দু মাত্র যদি কোনো কনফিউশন থাকে আমার সাথে কথা বলেন। নাই ভাই। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে?
নাই ভাইয়া। ওকে, এবার না আসেন ভাইয়া। আমাকে 2 নাম্বার প্রশ্ন আর 3 নাম্বার প্রশ্ন যা চাইছে। 2 নম্বর প্রশ্ন বলছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট অফ ইচ প্রোডাকশন, আর 3 নম্বর বলছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাকশন। দুইটা প্রশ্ন কি একই নাকি ভিন্ন বলেন তো দেখি। ভিন্ন। দুইটা বছর ভিন্ন। ভাইয়া দুইটা ভিন্ন। প্রশ্ন, অনেকেই কিন্তু মনে করে দুইটাতে একই, ম্যানুফ্যাকচারিং ওভারহেড ম্যানুফ্যাকচারিং কস্ট। আসলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড মানে কি ফ্যাক্টরি ওভারহেড, আর ম্যানুফ্যাকচারিং কস্ট মানে কি বলো দেখি প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কিভাবে বের করি? ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে ডিরেক্ট লেবার যোগ করে প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে কি হয় ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে দুইটা কি একই প্রশ্ন না ভিন্ন বলো দেখি? ভিন্ন। ভিন্ন। গুড। তাহলে আমরা প্রথমটা 2 নাম্বার রিকমেন্ড করব, ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট, অর্থাৎ ইউনিট প্রতি কস্ট বের করব, ইজ প্রোডাকশন অর্থাৎ ম্যাথমেটিকের জন্য একবার বের করব, ফিনান্সিয়ালের জন্য একটা বের করব। তাহলে এইটা আমরা করব হলো এই সকে লিখছি ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট। তাহলে আমরা দিচ্ছি পার্টিকুলার, ম্যাথমেটিকের জন্য একটা, ফিনান্সিয়ালের জন্য একটা। তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড মধ্যে আমাদের কয়টা আইটেম ছিল? তিনটা। তিনটে। প্রথমে ছিল মেশিনিং। তাহলে মেশিনিং ক্ষেত্রে আমাকে একটু বলো, মেশিনিং ক্ষেত্রে আমরা প্রতি ঘন্টায় কয় টাকা পাইছি? 5 টাকা। 5 টাকা। এখন এখানে ম্যাথমেটিকের জন্য কত ঘন্টা ছিল মেশিন আওয়ার? 25,000। তাহলে 25,000কে 5 দ্বারা গুণ করলে ম্যাথের জন্য মোট টাকা পাবো। ফিনান্সিয়ালে ছিল 50,000, তাহলে 50,000কে 5 দ্বারা গুণ করলে কি পাবো? ফিনান্সিয়ালে মোট টাকা। ক্লিয়ার? জি। আবার দ্বিতীয়টা সেটআপ কস্টে বের করছি 1200 টাকা পার প্রোডাকশন রান। তাহলে এর জন্য ম্যাথের জন্য আমাদের প্রোডাকশন রান ছিল প্রথমবার কয়বার ঘুরবে? 50। তাহলে 50 ইন্টু কত? 1200। আবার দ্বিতীয়টার জন্য 50 ইন্টু কত বলো দেখি? 1200। 1200। আর ইন্সপেকশনের ক্ষেত্রে এখানে 70 টাকা আছে পার ইন্সপেকশন আওয়ার। তাহলে প্রথমটা আওয়ার ছিল 1000, 1000 ইন্টু কত? 70। আর 500 ইন্টু 70। এই যে যেগুলা বের করবো এগুলো কি মোট টাকা। এই মোট টাকাকে আমরা যখন প্রোডাক্ট ইউনিট দ্বারা ভাগ করব তখন আমরা কি পাবো বলো দেখি? কস্ট পার। আমাদের বের করতে বলছে কি মোট টাকা না কস্ট পার ইউনিট বলেন তো দেখি? কস্ট পার ইউনিট। তাহলে মোট টাকাকে কি দ্বারা ভাগ করলে কস্ট পার ইউনিট পাবো? কি ইউনিট দ্বারা ভাগ? ইউনিট দ্বারা। তাহলে আমাকে আগে মোট টাকা বের করতে হবে। তাহলে প্রথমটা দেখেন মেশিন 25,000 ইন্টু 5, তাহলে ম্যাথের জন্য বের করে 1,25,000। আর ফিনান্সিয়াল ছিল 50,000, তাহলে 50,000 ইন্টু 5 সমান সমান 2,50,000। প্রথমটা ক্লিয়ার? জি ভাই। সেটআপ কস্টে 50 বের করছি, 50 ঘন্টা ছিল, দাম বের করছি 1200। দুইটার জন্য সেম 50-50। তাহলে প্রথমটা 60, দ্বিতীয়টা কত? 60। ইন্সপেকশন আর মধ্যে ছিল 1000 ঘন্টা, প্রতি ঘন্টায় বের করছি 70। আর দ্বিতীয় ছিল 500 ঘন্টা, প্রতি ঘন্টায় বের করছি কত? 70। তাহলে 70,000 এবং 35,000। এই তিনটা টাকা বের করে কি সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই। এই তিনটা দেন ম্যাথমেটিকের জন্য 1,25,000 প্লাস 60 প্লাস 70, এই তিনটা যোগ হবে 2,55,000। এই 2,55,000 হবে হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কি ওভারহেড, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেডের কি মোট টাকা। কার টাকা বলো দেখি? ফ্যাক্টরি ওভারহেডের কি মোট টাকা 2,55,000। আর ফিনান্সিয়ালের জন্য পাইছি কত? 3,45,000। এন্ড যেটা পাইলাম এটা কি মোট টাকা বের করছি। আমরা কি মোট টাকা বের করতে বলছে নাকি কস্ট পার ইউনিট বের করতে বলছে? কষ্ট পার তাহলে ইউনিট। এইটাকে আমরা ধরলাম হচ্ছে এ। তাহলে এই টাকাকে আমরা কি দ্বারা ভাগ করব? ইউনিট দ্বারা ভাগ করব। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে প্রথমে ছিল অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, ম্যাথের জন্য কত? 50, আর ফিনান্সিয়ালের জন্য কত? 1 লাখ। 1 লাখ। তাহলে আমরা এখানে লিখছি অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট বি দ্বারা প্রকাশ করলাম। তাহলে 50,000 এবং কত? 1 লাখ। তাহলে এ রে যদি বি দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট 2,55,000 ভাগ 50 সমান সমান 5.10, 3,45,000 ভাগ 1 লাখ সমান সমান 3.45। বুঝতে পারছেন কিনা? ভালো করে আগে বুঝবেন এরপর কথা বলেন। হ্যাঁ, আগে ভালো করে দেখেন সত্যি সত্যি বুঝছেন নাকি মিথ্যা মিথ্যা বুঝছেন, আগে বুঝে নেন ভালো করে। এই একটা অঙ্ক যদি মাথায় ঢুকে পারেন তাহলে মনে রাখবেন এই ফরম্যাটে যে কটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক একই কোয়ালিটি, শুধুমাত্র আইটেমগুলো এদিক সেদিক থাকবে কিন্তু নিয়ম সব একই। তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিটটা আমরা সবাই ক্লিয়ার কিনা এটা আমাকে শিওর করেন। জি ভাই বুঝছি। সত্যি সত্যি বলছেন সবাই? সত্যি সত্যি বুঝছি ভাই। ওকে, ঠিক আছে। এবার আসেন 3 নাম্বার রিকোয়ারমেন্টে যাব। 3 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট মানে কি কস্টে বোঝাইছে?
প্রোডাকশন প্রোডাকশন কস্ট। তাহলে প্রোডাকশন কস্ট আমরা বের করব। এখানেও কি করতে বলছে বলো দেখি, ইউনিট প্রতি বের করতে বলছে। তাহলে প্রোডাকশন কস্ট কেমনে বের করি, যে ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে ডিরেক্ট লেবার যোগ করে কি বের হবে, প্রাইম কস্ট প্রাইম কস্ট। আর প্রাইমের সাথে কি যোগ করব আমরা, ফ্যাক্টরি ওভারহেড তাহলে ফ্যাক্টরি ওভার তো আমরা 2 নাম্বার ইকোনমিতে বেরই করলাম নাকি। জি 2 নম্বরে ইকোনমি বের করছি কত, একটা 5.10 আর একটা কত 3.45, তাহলে এটা যোগ করে দিব। তাহলে আমাদের প্রথম বের করতে হবে কি, প্রাইম কস্ট বের করতে হবে, ঠিক আছে না। জি ভাইয়া। তাহলে ইউনিট প্রতি বের করি, এর জন্য আমরা লিখছি 3 নম্বর লিখলাম ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, অর্থাৎ ইউনিট প্রতি আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট বের করব। তাহলে আমাদের প্রাইম কস্টের মধ্যে আইটেম ছিল দুইটা, একটা ডিরেক্ট ম্যাটেরিয়াল। ভালো করে খেয়াল করেন, ডিরেক্ট ম্যাটেরিয়াল টাকাটা আমাদের প্রশ্নে কত ছিল ম্যাথের জন্য, লাখ। এই 1.5 লাখের মোট টাকা আমাদের লাগবে 5 টাকা। তাহলে 1.5 লাখে আমরা এই ম্যাথের জন্য ইউনিট কত ছিল, 50,000 তাহলে 50,000। 1.5 লাখে 50 দ্বারা ভাগ করলে কি ইউনিট প্রতি পাবো না। জি জি ভাই। কথা বুঝছেন না বুঝেন নাই। জি। তাহলে ফিনান্সিয়াল জন্য কিভাবে বের করব ইউনিট প্রতি বলেন, ডিরেক্ট ম্যাটেরিয়ালটা 1 লাখ ভাগ 1 লাখ 3 লাখ 1 লাখ টাকা ভাগ। 3 লাখ ভাগ 1 লাখ, গুড। তাহলে প্রথমটার জন্য পাইছি 3 লাখ ভাগ 1 লাখ, দ্বিতীয়টার জন্য কত পাইলাম 3। ক্লিয়ার ডিরেক্ট ম্যাটেরিয়ালটা। জি ভাই। এবার ডিরেক্ট লেবার টাকা ছিল 50,000, ইউনিট হলো 50,000, তাহলে 50 কে 50 দ্বারা ভাগ করলে কত পাবো, টাকা আর ফিনান্সিয়ালে 1 লাখ, ইউনিট কত ছিল 1 লাখ, ভাগ করলে কত পাবো 1। এটা 1। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল আমরা এখানে 1 এখানে 1, তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে ডিরেক্ট লেবার যোগ করে প্রাইম কস্ট 4 টাকা 4 টাকা, আর প্রাইম কস্টের সাথে কি যোগ করব আমরা, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডটা আমরা কস্ট পাই কত পাইছি 5.10 আর 3.4, তো আমরা লিখছি 5.10 3.4, দুইটা মিলে হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। 4 এর সাথে 5.14 যোগ করে 9.10, 4 এর সাথে এটা যোগ করা হয় 7.45, দ্যাট ইজ অ্যান্সার। দেখেন ভালো করে খেয়াল করেন, কোনো সমস্যা থাকলে আমার সাথে কথা বলেন, যত ইচ্ছা তত প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রথম অঙ্কটা মাথায় ঢুকছে কিনা, এরকম টাইপের অনেক অঙ্ক দিয়ে আছে। ভাইয়া একটু প্রশ্নে জানতো। কথা যা বলো স্পষ্টভাবে বলো, হ্যাঁ জিমিয়ে কথা বলবো না, বলো কি প্রশ্ন। ভাইয়া প্রশ্নে যাইতে বলছে আর কি। ও প্রশ্নে, আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে প্রশ্ন ম্যাডাম, ভাই সমস্যা নাই। ওকে। এখন আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমাদের যদি এই 1 নাম্বার রিকোয়ারমেন্টটা যদি না চায়, আমাদের যদি সরাসরি বলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট বের করো, তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট বের করার ক্ষেত্রে এই রেট কি লাগবে নাকি লাগবে না বলো দেখি। রেট লাগবে। রেট ছাড়া কি আপনি ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট বের করা পারবেন না না ভাই। ভাই পারবো না। তখন যদি এইটা সরাসরি চাই তাহলে প্রথমটা আপনি কি ওয়ার্কিং 1 দিয়ে করবেন, কথা ক্লিয়ার। জি ভাই। প্রথমটা ছাড়া কিন্তু আপনি ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট বের করা পারবেন না বা হাত দিয়ে পারবেন না, তাহলে প্রথমটা তখন কি করবেন ওয়ার্কিং 1। সিস্টেম কিন্তু একই, ঠিক আছে, শুধুমাত্র এই আইটেমগুলি কী হবে চেঞ্জ হবে, কিন্তু নিয়ম সব একই, প্রত্যেকটা অঙ্কের জন্য সেমভাবে। আর ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট যদি মনে করেন এগুলো কিচ্ছু চায় না, শুধুমাত্র চাইছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করার জন্য ডিরেক্ট লেবার ডিরেক্ট ম্যাটেরিয়াল দুইটা যোগ হবে প্রাইমের সাথে যোগ হবে কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড। অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছাড়া কি ম্যানুফ্যাকচারিং কস্ট বের করা যাবে বলেন। না আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড বের করতে হলে রেট ছাড়া কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড বের করা পারবেন না ভাই না পারবো তার না। মানে এই অঙ্কের মধ্যে যদি শুধুমাত্র একটা জিনিস চাই যে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করো, তাহলে আমাদের উপরের দুইটাই করতে হবে, প্রথম দুটো হবে কি ওয়ার্কিং আর 3 নাম্বারটা কি রিকোয়ারমেন্ট। ক্লিয়ার কথা। জি ভাইয়া। প্রশ্নে কিন্তু এরকম অনেক প্রশ্ন আছে যে শুধুমাত্র একটাই চাইছে, প্রথম দুইটা চাই নাই, তার মধ্যে প্রথম দুইটা ছাড়া কিন্তু আমি 3 নাম্বারটা বের করতে পারবো না, মনে থাকবে তো। জি ভাইয়া তাহলে আমাকে একটু বলেন ম্যানুফ্যাকচারিং কস্ট বের করার জন্য স্টেপ কয়টা, 3টা। 3টা স্টেপ। প্রথমে কি বের করব রেট বের করব, 2 নম্বর স্টেপে কি বের করব ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট বের করব, এরপরে বের করব কি ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট।
এটা কিন্তু আমি যখন বলছি তখন কিন্তু আমার এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট এবং ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দুটো কিন্তু একই মনে হয়েছে আমার। আমি যখন প্রথম পড়ছি তখন কিন্তু একই মনে হয়েছে, কিন্তু আসলে কি এক নাকি ভিন্ন? ভিন্ন। ভিন্ন। আপনাদের কাছে অনেকের কাছে মনে হয়, মনে হইতেছে মনে হয় দুইটা মনে একই, আসলে এক না কিন্তু। ঠিক আছে না? জি ভাই। ওকে, তাহলে আমরা 1 নাম্বার অঙ্কটা সবাই ক্লিয়ার? জি। ওকে, আমরা এখন বেসিক কোশ্চেন 2 এ চলে যাই। 2019 সালে এটা ছিল, এটা আবার এসএমএ মানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পার্ট বিতে আসছিল। তাহলে এটা হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অঙ্ক, আর আগেরটা ছিল অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং অঙ্ক। ঠিক আছে? তাহলে এখানে প্রশ্নটা কি বলছে আমরা একটু ভালো করে খেয়াল করি। উপরটা পড়ার কোনো প্রয়োজন নাই, তারপর আমরা একটু পড়ি। লেখা আছে সাকিব হ্যাজ জাস্ট এন্টার্ড এ লাকেজ মার্কেস হ্যাজ ডিসাইডেড টু প্রডিউস 2 ডিফারেন্ট ব্রিফ কেস, একটা লাইলন আর একটা কি লেদার। তাহলে কয়টা ডিফারেন্ট কেস আছে বলো দেখি? প্রোডাক্ট করে দুইটা, একটা লাইলন আর একটা কি লেদার। He is decided whether to use a job order costing or activity based costing. এই যে activity based costing মানে কি? ABC costing. এই যে আমরা এখানে যে স্টেপটা ফলো করে আমরা ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট বের করলাম, এটা কিন্তু এবিসি কস্টিং এর মাধ্যমে বের করছি। কার মাধ্যমে বলো দেখি? এবিসি কস্টিং। আর এবিসি কস্টিং এর মাধ্যমে কি প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল ভাবে আমরা কি করি? খরচ বের করি। আর ট্র্যাডিশনাল কস্টের মধ্যে কি সবগুলো মিলে কম্বাইন বের করি। And বলছে based on next year budgeted two cost pool have been developed with the following information. এখানে আমাদের পার্টিকুলার লাইলনের জন্য, লেদারের জন্য আর ওভারহেডে অ্যাসাইন দিয়ে আছে। কি কি? ডিরেক্ট লেবার কস্ট দিয়ে আছে লাইলনের জন্য 50,000 টাকা, লেদারের জন্য 1 লাখ টাকা। সুইনিং মেশিন আওয়ার, অর্থাৎ মেশিন আওয়ার দিয়ে আছে 1,000, এখানে কত 1,000। আর এই দুইটা এই লাইলন এবং লেদারের মোট মেশিন আওয়ারের জন্য আমাদের ওভারহেডের টাকা দিয়ে আছে 2 লাখ টাকা। তার মানে এই 2 লক্ষ টাকা বন্টন করতে হবে এই 1,000 এবং 2,000 উপর বেস করে। ক্লিয়ার কথা? মেশিন সেট আপে আওয়ার দিয়ে আছে 100 ঘন্টা, আর এখানে কত 400, তাহলে মোট কত 500। আর এখানে ওভারহেড টাকা দিয়ে আছে 1 লাখ। তাহলে এই 1 লক্ষ টাকা বন্টন করব কার উপর বেস করে বলো দেখি? 500 টাকার উপরে। এই 100 এবং 400 মোট 500 টাকার উপর বেস করে। তাহলে একটু বলেন তো এই 2 লক্ষ টাকা বন্টন করব কার উপর বেস করে? এই 2,000। আর 1 লাখ টাকা বন্টন করব কার উপর বেস করে? 500 টাকার উপর। ক্লিয়ার কথা? জি ভাইয়া। এখন 1 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে কম্পিউট দ্য প্লান্ট ওয়াইজ ওভারহেড রেট ইফ ওভারহেড ইজ অ্যাপ্লাইড অন দ্য বেসিস অফ ডিরেক্ট লেবার কস্ট। মনে রাখবেন শর্টকাট একটা কথা, যখন আমাদের যার উপর বেস করে করতে বলবে এরকম যদি প্রশ্নের ডিরেকশন থাকে তাহলে সেটা হলো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। কি অ্যাপ্রোচ বলেন তো দেখি? ট্র্যাডিশনাল কস্ট। যদি কার উপর বেস করে করতে বলে তাহলে সেটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, আর ইন্ডিভিজুয়াল যদি করতে বলে তাহলে সেক্ষেত্রে এবিসি কস্টিং। ক্লিয়ার কথা? জি ভাই। তাহলে প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের, আর 2 নম্বরে হচ্ছে কম্পিউট দ্য ওভারহেড রেট ইউজিং এবিসি কস্টিং অর্থে অ্যাক্টিভিটি বেস কস্টিং। তো এই যে ওভারহেড রেট বের করতে বলছে, তাহলে এখন আসেন প্রথমটা আমাদের ওভারহেডটা বের করতে বলছে কার উপর? এই যে ওভারহেড রেটটা বের করতে বলছে কার উপর বেস করে বলো দেখি? লেবার কস্টের উপর। বলেন ডিরেক্ট লেবার কস্ট লাইলনের জন্য কত, লেদারের জন্য কত? লাইলনের জন্য 50,000, লেদারের জন্য 1 লাখ। তাহলে মোট কত? 1.5 লাখ। 1.5 লাখ। তাহলে এই 1.5 লাখের উপর বেস করে আমরা বন্টন করব কি? ওভারহেডের টাকা। তাহলে ওভারহেড মোট কত দিয়ে আছে? 3 লাখ। 3 লাখ। 3 লাখ রে 1.5 লাখ দ্বারা ভাগ করলে আমরা কি প্লান্ট পার ইউনিট পাবো না আমরা? জি ভাই। তাহলে এইটাই আমাদের 1 নাম্বার রিকমেন্ড করতে বলছে। লিখছি ক্যালকুলেশন অফ প্লান্ট ওয়াইজ ওভারহেড রেট অন দ্য বেসিস অফ কি? ডিরেক্ট লেবার কস্ট। তাহলে আমাদের সূত্র কি? উপরে ডিরেক্ট লেবার, নিচে কি? টোটাল ডিরেক্ট লেবার কস্ট। তাহলে ডিরেক্ট লেবার আমাদের দুইটা মিলে হচ্ছে 3 লাখ টাকা, আর হচ্ছে কার উপর বেস করে করতে বলছে? ডিরেক্ট লেবার কস্টের উপর ভিত্তি করে। তাহলে ডিরেক্ট লেবার কস্ট দুইটা মিলে কত? 1.5 লাখ। তাহলে 3 লাখ রে 1.5 লাখ দ্বারা ভাগ করলে মান পাবো কত? 2 টাকা পার ডিএলসি মানে ডিরেক্ট লেবার কস্ট। ক্লিয়ার? জি ভাইয়া। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন? বুঝতে পারছি। কারো কোনো সমস্যা আছে? 1 নাম্বার রিকোয়ারমেন্ট নিয়ে মন খুলে প্রশ্ন করেন।
নাই ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 2 নাম্বারটা দেখতেছি। 2 নাম্বারটা বলছে কম্পিউট দ্য ওভারহেড রেট। এখানে সেম ভাবে ওভারহেড রেটটা বের করতে বলছে ইউজিং কি মেথড বলে দেখি, অ্যাক্টিভিটি বেস কস্টিং। তাহলে অ্যাক্টিভিটি বেস কস্টিং এর মেন টার্গেট কি বলে দেখি, ইন্ডিভিজুয়াল কস্ট বের করা। তাহলে এখন এই 2 লক্ষ টাকা ওভারহেড দিয়ে আছে, কার উপর বেস করে দিয়ে আছে বলো দেখি, এই 2 লক্ষ টাকা কার উপর বেস, মেশিন আওয়ার উপর। আর এই 1 লাখ টাকা দিয়ে আছে কার উপর বেস করে, মেশিন সেটআপ আর উপর। ওকে, তাহলে এটার জন্য আমরা লিখছি ক্যালকুলেশন ওভারহেড রেট ইউজিং অ্যাক্টিভিটি বেস কস্টিং পার্টিকুলার রেট। আমরা লিখছি সুইনিং মেশিন আওয়ার। প্রথমটা সুইনিং মেশিন আওয়ার। তাহলে মেশিন আওয়ার এখানে টোটাল টাকা হচ্ছে 2 লাখ। এই 2 লক্ষ টাকা কতর উপর বেস করে, এই 1000 এবং 2000 উপর। তাহলে 2 মিলে কত, 2000। তাহলে 2 লাখ রে 2000 দ্বারা ভাগ করে মান পেলাম কত, 100 টাকা। আর দ্বিতীয়টা হবে মেশিন সেটআপ আওয়ার। এখানে আমাদের ভুলে এই একই জিনিস হয়ে গেছে, এটা হবে কি মেশিন সেটআপ আওয়ার। ঠিক আছে, মেশিন সেটআপ আওয়ার টাকা দিয়ে আছে কত বলে দেখি, 1 লাখ, কার উপর বেস করে 400 এবং কত 100, তাহলে মিলে কত 500। তাহলে 1 লাখ রে 500 দ্বারা ভাগ করলে হয় কত 200। তাহলে 100 এবং 200 যোগ করলে কত 300। ক্লিয়ার? জি ভাই। তাহলে বেসিক কোশ্চেন 2 ক্লিয়ার? জি। ওকে, তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা ক্লিয়ার। তাহলে আমরা 2টা অঙ্ক শেষ করলাম, বেসিক কোশ্চেন 1 এবং বেসিক কোশ্চেন কত 2। তাহলে এর উপর বেস করে আমি আজকে তোমাদের কিছু কাজ দিয়ে দিব, যে কাজগুলি তোমরা করবা। এরপরে বাদ বাকি অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে করব। হ্যাঁ, সিমিলার আমাদের কিছু অঙ্ক দিয়ে আছে, মনে রাখবেন প্রত্যেকটা অঙ্কই একই কোয়ালিটির অঙ্ক। আমরা যা করাবো প্রত্যেকটা অঙ্ক একই কোয়ালিটির অঙ্ক। প্রবলেম 1 নম্বর অঙ্ক দেখতেছেন সবাই? জি ভাই। এটা 2021-2017 সালে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এখানে পার্সিতে আসছিল এই অঙ্কটা। আর আমরা প্রবলেমে 1 অঙ্ক করেছি, একই অঙ্ক না? জি ভাই। এই যে মেশিনিং কস্টটা কার উপর বেস করে করব, আমরা মনে করব মেশিন আওয়ার, সেটআপ কস্ট, নাম্বার অফ প্রোডাকশন, ইন্সপেকশন কস্ট, ইন্সপেকশন আওয়ার। গুড। বের করতে বলছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট। তাহলে এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট আপনি রেট ছাড়া কি এটা বের করা পারবেন না। তাহলে রেটটা ওয়ার্কিং একই বের করবেন, এরপর এটা, তাই তো? জি ভাই। আর 2 নম্বর বের করতে বলছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। তাহলে এটা 3 নাম্বার করবেন। তাহলে এটা রিকোয়ারমেন্ট 1, এটা রিকোয়ারমেন্ট কত 2। আর ওই যে 1 নম্বরের রেটটা কি করবেন, ওয়ার্কিং একই করে নেবেন। ঠিক আছে? জি ভাই। পারবো না এটা? জি ভাই পারবো। ওকে, তাহলে প্রবলেম 1 নম্বর অঙ্কটা আপনাদের বাসায় কাজ হবে, এগুলা করার দরকার নাই। আমরা আরো কিছু অঙ্ক করার পর তারপর এগুলা করতে পারবো। এই যে 3 নম্বর অঙ্কটা পাইছেন 2016 সালে। জি ভাই। এই 2016 সালে এই অঙ্কটা হচ্ছে ওই অঙ্কের মতো। এখন আমি একটু বলে দেই, সেটা হচ্ছে সেটআপ কস্টটা কার উপর ভিত্তি করে বন্টন করব, এখানে কার উপর ভিত্তি করে বন্টন করব, সেটআপ কস্টটা নাম্বার অফ প্রোডাকশন নাকি, মানে যে প্রোডাকশন রান দিয়ে আছে। ইন্সপেকশন কস্টটা কার উপর বেস করে বন্টন করব আমরা, ইন্সপেকশন আওয়ার। মেশিনিংটা কার উপর বন্টন করব, মেশিন আওয়ার। মেশিন আওয়ার। আর এই যে মেইনটেনেন্সটা, এই যে মেইনটেনেন্স আওয়ার দিয়ে আছে। ঠিক আছে, যার যার খরচটা সুন্দর করে দিয়ে আছে। তাহলে আবার বলেন সেটআপটা কার উপর ভিত্তি করে বন্টন করব, প্রোডাকশন প্রোডাকশন। আর ইন্সপেকশনটা, ইন্সপেকশন আওয়ার, মেশিনিংটা, মেশিন আওয়ার, আর মেইনটেনেন্সটা, মেইনটেনেন্স। তাহলে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা বলছে কম্পিউট দ্য ওভারহেড কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাকশন ইউজিং অ্যাক্টিভিটি বেস কস্টিং। তাহলে এখানে কিন্তু বের করতে বলছে ওভারহেড কস্ট। ওভারহেড কস্ট মানে কি, ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে আমরা প্রথম অঙ্কটা যে করলাম ম্যানুফ্যাকচারিং ওভার কি প্রথম স্টেপে করছি না 2 নম্বর আর 3 নম্বর স্টেপে করছি? 3 নাম্বার স্টেপে। তাহলে এই অঙ্কে আমাদের 3 নম্বর স্টেপ আছে। তাহলে স্টেপ 1 এবং 2 ছাড়া কি আপনি ওভারহেড কস্ট বের করা পারবেন না ভাই। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর স্টেপটা আপনি কি করবেন, ওয়ার্কিং এর মাধ্যমে বের করবেন। ক্লিয়ার? জি ভাই। বুঝছেন না বুঝেন নাই? বুঝতে পারছি। আর 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে ওভারহেড কস্ট পার ইউনিট বের করো ইউজিং এ প্ল্যান্ট ওয়াইজ বেস অন ডাইরেক্ট লেবার কি আওয়ার। তাহলে এই যে বেস বলছে ডাইরেক্ট লেবার আওয়ার, তার এটা কি এবিসি কস্টিং নাকি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ?
ট্রেডিশন তাহলে আমাদের এখানে এই সবগুলো মিলা টাকা হবে 13,20,000। এটা কার উপর বেস করে করতে বলছে? ডিরেক্ট লেবার আওয়ার। তাহলে ডিরেক্ট লেবার আওয়ার প্রথমটার জন্য দিয়ে আছে 1,40,000, দ্বিতীয় জন্য দিয়ে আছে কত? 3 লাখ। তাহলে দুটো মিলে হবে 4 লাখ 3 কত? লাখ 40। তাহলে এই সবগুলো যোগফল 13,20,000 তাকে ওই ডিরেক্ট লেবার দুইটা যোগ করে 4,40,000 দ্বারা ভাগ করলে মান পাবো কত? 3 টাকা পার ডিরেক্ট লেবার আওয়ার। ক্লিয়ার কথা? জি বুঝতে পারছি কথা? জি ভাইয়া এখন আমাদের তো এটা বের করলাম, তো রেট বের করছি তাই না? আমাদের বের করতে বলছি কি ওভারহেড কস্ট পার ইউনিট। তাহলে এখন ওভারহেড কস্ট পার ইউনিট এ মডেলের জন্য বের করব কিভাবে বলো যদি কি? এই যে যে আমাদের এখানে টাকা যে দিয়ে আছে ডিরেক্ট লেবার আওয়ারটা 1,40,000, ঠিক আছে না? জি ভাইয়া আর 1,40,000 টাকা দিয়ে আছে। আর আমাদের প্রশ্নের মধ্যে প্রোডাকশন ছিল কত? 30,000। তাহলে এই টাকাকে যদি এই প্রোডাকশন দ্বারা ভাগ করি তাহলে কয় ইউনিট মান পাবো আমরা? 1 ইউনিটের। আর আমরা রেট পাইলাম কত টাকা বলো দেখি? কত পাইছি? ডিরেক্ট লেবারের টাকা পাইলাম কত টাকা করে? আমাদের বের করতে বলছে ওভারহেড per কস্ট unit। পার ইউনিট। তাহলে এখন ওভারহেড কস্ট পার ইউনিট আমরা বের করব। তাহলে আমাদের ডিরেক্ট লেবার আওয়ার ছিল কত? 1,40,000। এটা কত ইউনিটের জন্য বলো দেখি? 30,000 ইউনিট। তাহলে 1,40,000-কে 30 দ্বারা যদি ভাগ করি আমি মান পাবো 1 টাকা নাকি? আর আমরা রেট পাইছি কত? 3। তাহলে 3 দ্বারা গুণ করলে পাবো কয় টাকা বলো দেখি? 14 টাকা। ক্লিয়ার? জি ভাইয়া আবার মডেল বি এর জন্য এখানে আওয়ার ছিল হচ্ছে 3 লাখ। কত ইউনিটের জন্য? 3 লক্ষ ইউনিটের তাহলে জন্য 3 লাখে 3 লাখ দ্বারা ভাগ করলে 1, একের সাথে আমাদের রেট পেলাম কত? 3 গুণ করলে কয় টাকা? 3 টাকা। বুঝতে 3 পারছি? টাকা। জি ভাইয়া তাহলে প্রথমটা আমি বলে দিলাম মুখে মুখে বলে, একটা 14 একটা কত 3। আর এই 2 নাম্বারটা বলে দিলাম যে ওভারহেড কস্ট বের করতে বলছে, তার মানে আপনি স্টেপ 1 এবং স্টেপ 2টা ওয়ার্কিং করবেন, এরপর 3 নাম্বার স্টেপে রিকোয়ারমেন্ট 2 হবে। ক্লিয়ার কথা? জি ভাই। ওকে, তাহলে আপনাদের বাসায় কাজ হচ্ছে প্রবলেম 3, প্রবলেম কত 1 আর বেসিক কোশ্চেন 1 এবং 2, এই 4টা অঙ্ক। ঠিক আছে? বুঝতে পারছি সবাই না? জি ভাই। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই বন্ধ থাকবে। হ্যাঁ।